আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা ও উপসর্গে 21 জেলায় আরও 169 জনের মৃত্যু, বেড়েছে দৈনন্দিন সংক্রমণ। প্রতিদিন রাস্তায় বাড়ছে মানুষের সমাগম, নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিষ্ঠান পরিচালনা করায় জরিমানা। সপ্তাহে 50 ইউনিট অক্সিজেন সেবা দিতে পারবে বুয়েটের অক্সিজেট, চাপ কমবে আইসিইউর উপর। মুন্সিগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে ৯/৬ তদন্তে শাস্তির সুপারিশ থাকলেও দিব্যি বহাল দায়রা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদের শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি এমএজি ওসমানী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে 300 অসুস্থ কুকুরকে সেবা ও আশ্রয় দিয়েছেন পশুপ্রেমী টিয়া চৌধুরী, ভবিষ্যৎ পরিকল্পনা নিরাপদ নিবাস। প্রতিদিনই সারা দেশে সংক্রমণের হার বেড়েই চলেছে। করোনা ও উপসর্গে 21 জেলায় মারা গেছেন আরও 169 জন। একুশের প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসা রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 17 জনের মৃত্যু। শনাক্তের হার আগের দিনের চেয়ে বেড়ে 28.90%। চট্টগ্রামে 24 ঘন্টায় 17 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আরও 1315 জন শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে 16 জনের মৃত্যু হয়েছে। খুলনার 4 হাসপাতালে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 15 জনের মৃত্যু হয়েছে। বরিশালে করোনা উপসর্গে 12 জনের মৃত্যু হয়েছে। নতুন 99 জন সহ আক্রান্তের হার 52.65%। সিলেট বিভাগে 12 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 8 জনই সিলেটের। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে 11 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে 9 জনের করোনা পজিটিভ ও 2 জনের উপসর্গ ছিল। শনাক্তের হার 28.54%। রংপুরে করোনায় 3 ও উপসর্গে 5 জন সহ মোট 8 জন মারা গেছে। ফরিদপুরে করোনা উপসর্গে 7 জনের মৃত্যু হয়েছে। চাঁদপুরে করোনায় 2 জনের মৃত্যু আর উপসর্গে 5 জন সহ 7 জনের মৃত্যু হয়েছে। গাজীপুরে মারা গেছে 6 জন। নতুন আরও 303 জন সহ সংক্রমণের হার 62.47%। সাতক্ষীরায় করোনা উপসর্গে 6 জনের মৃত্যু। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 22.34%। ঝিনাইদহে করোনায় মারা গেছে 5 জন। নতুন 70 জন সহ আক্রান্তের হার 29.04%। দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু, নতুন শনাক্ত 180 জন। কিশোরগঞ্জে করোনায় মারা গেছে 5 জন। ঠাকুরগাঁয়ে করোনায় 3 জনের মৃত্যু, নতুন 80 জন সহ আক্রান্তের হার 34.19%। শেরপুরে মৃত্যু হয়েছে 3 জনের, শনাক্তের হার 40.18%। টাঙ্গাইলে করোনা উপসর্গে 3 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 125 জন। নাটোরে করোনা ও উপসর্গে 2 জন মারা গেছে, সংক্রমণের হার 31.86%। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এক সপ্তাহেই 50 ইউনিট অক্সিজেন সেবা দিতে পারবে বুয়েট উদ্ভাবিত অক্সিজেট মেশিন। হাসপাতালে সাধারণ বেডে একজন করোনা রোগীকে সর্বোচ্চ অক্সিজেন দেওয়ার সহায়তা করবে এই ডিভাইসটি। করোনায় নাকাল সময়ে এর ব্যবহারে আইসিইউর উপর চাপ কমবে বলে আশা প্রকাশ করেছেন বুয়েট শিক্ষক ডক্টর তৌফিক হাসান। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, সঙ্গে হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট। এমন পরিস্থিতিতে আশার আলো জাগিয়েছে বুয়েট উদ্ভাবিত অক্সিজেট ডিভাইসটি। অক্সিজেন সরবরাহে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার বিকল্প এই ডিভাইসটি। 200টি অক্সিজেট উৎপাদন ও ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। 1-2 সপ্তাহের মধ্যে 50টি ইউনিট অক্সিজেট ডেলিভার করতে পারবো। এর পরবর্তী যে 150টি, এগুলোর জন্য আসলে কিছুটা সময় লাগবে, মিনিমাম 1 মাস অথবা আরো বেশি। দেশের হাসপাতালগুলোর সাধারণ বেডে রোগীকে প্রতি মিনিটে সর্বোচ্চ 15 লিটার পর্যন্ত অক্সিজেন দেয়া যায়। এর বেশি দরকার হলে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা প্রয়োজন হয়, অথবা নিতে হয় আইসিইউতে। একটা ডিভাইস যেহেতু মাল্টিপল পার্সন, একজনের পরে একজন ব্যবহার করতে পারবে,
এটা স্টেরিলাইজ করতে হবে, মানে ভাইরাস স্ক্রিন করে, যে একটা মেশিন 2 মাস পর্যন্ত ভালো থাকে। বুয়েট উদ্ভাবিত অক্সিজেন মেশিনটি অক্সিজেন সরবরাহের জটিলতা দূর করবে। বিদ্যুৎ ছাড়া চলা এই যন্ত্রের মাধ্যমে শ্বাসকষ্টে ভোগা রোগীদের সাধারণ বেডে রেখেই উচ্চ মাত্রায় অক্সিজেন দেয়া যাবে। 50টি এগুলো আমরা আশা করছি খুব দ্রুত আমরা এই বিভিন্ন হসপিটালে দিতে পারবো। তবে এখানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের যেসব শর্ত রয়েছে তার মধ্যে যেমন একটি শর্ত হচ্ছে যে একটি সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে এরকম হসপিটালেই ব্যবহার করতে হবে। দেশে করোনা মহামারী শুরুর পর গত বছর মে জুনের দিকে অক্সিজেন নিয়ে কাজ শুরু করেন বুয়েটের শিক্ষক শিক্ষার্থীরা। অক্সিজেনের সফলতার পথ ধরে ভবিষ্যতে বাংলাদেশের লাগসই প্রযুক্তি উদ্ভাবনে এগিয়ে যাবে বলে মনে করেন তারা। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরে ওঠার কথা 1 মাস আগে, অথচ স্বপ্নের সেই ঘর নির্মাণকালেই ভেঙে গেছে। শুরু থেকে মুন্সিগঞ্জ সদরের নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ ভুক্তভোগীদের। আর তদন্ত প্রতিবেদনে শাস্তির সুপারিশ থাকলেও অভিযুক্তরা দিব্যি বহাল। ইয়াকুব লিটনের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার, সঙ্গে ছিলেন জেলা প্রতিনিধি সাইফুর রহমান। 2 পর্বে সমাপ্ত প্রতিবেদনের আজ শেষ পর্ব। মুন্সিগঞ্জ জেলা সদর থেকে বেশ দূরে মেঘনা অববাহিকার ভাসানচর, যেখানে ঘরহীন মানুষের আশ্রয় মিলেছে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারে। অথচ দফায় দফায় অনিয়মে সারিবদ্ধ টিনের চালাই উঁকি দেয়া রঙিন স্বপ্ন ফিকে হয়ে গেছে অনেকের। শেখ হাসিনার কাছে মানে এই বালু একটু চাই, বালু মানে গড় দর একটু বালু যেমন মজবুত করে উড়ায়। বাচ্চা কাছে নিয়ে তো ঘরে সকালে রাত্রে ঘুমামো, সকালে লাশ হয়ে বাইরুম। কারণ যে ধরনের ঘর উড়াইতেছে এই ঘরের মধ্যে কোনো সিমেন্ট নাই, শুধু ইট দিয়ে আর বালি দিয়ে খাড়া করে রাখছে। এই যে দেখেন নন গেট ইট রড লাগাইছে, 2 নাম্বার ইট লাগাইছে, আর বিটি বালু, আস্তর কোনো বালু নাই। যা করতেছে সবই তো দুর্নীতি। আশ্রয়ণ প্রকল্প 2-এর অনিয়মে অভিযুক্তদের শাস্তি হয়েছে সারা দেশে, ব্যত্যয় ঘটেছে শুধু মুন্সিগঞ্জ সদরে। এলাকাবাসীর অভিযোগ, দরিদ্র বান্ধব সরকারের উন্নয়ন কাজ থমকে দিতেই ইচ্ছাকৃত এমন দুর্নীতি। যারা দুর্নীতি করছে হ্যাঁ গো আমাকে দরকার না, হ্যাঁ গো সরকারে বহু স্বীকার করে দেব। টিউনু আসিল চুরি করে হয়ে গেছে গা। এখন ফার্স্ট পেজের ঘরে এখন বেশ কিছু ত্রুটি সংশোধন করা হচ্ছে বা ত্রুটি এগুলো সংশোধন করছে। আমি কোনো ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই আমি শাস্তি পাবো, কিন্তু এই বিষয়গুলো শুধুমাত্র আমার উপরে নিয়ে আসা হচ্ছে কেন? প্রথম ধাপের অনিয়মে অব্যাহতি দেয়া হয়েছে সাবেক ইউএনও সহ অন্যদের। দ্বিতীয় ধাপে বড় অনিয়ম হলেও বহাল আছেন এ প্রকল্পের সমন্বয়কারী বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান। নিজের কায়দা করে আমার নামে চেকগুলো দিয়ে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে জেলা প্রশাসনের তদন্তে দুর্নীতি প্রমাণের পরও অভিযুক্তরা বহাল থাকায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। সিমিট মিবিট কিছুই লাগায় নাই। ট্রেনু অরবিলি কোন সচিব আছে, এই সচিবের বলে রয়ে গেছে। আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের ক্ষেত্রে শুধু যে দুর্নীতিই করা হয়েছে তা কিন্তু নয়। সম্ভাব্য যেসব পরিবার এসব গৃহে উঠবেন তাদের জীবনও ঝুঁকিপূর্ণ করে তোলা হয়েছে। কারণ ইট, রড, বালি, সিমেন্ট সহ যেসব দ্রব্যাদি গৃহ নির্মাণের ক্ষেত্রে দিতে হয় তার ছিটে ফোঁটাও এখানে নেই, যে কারণে অল্প বৃষ্টি কিংবা ঝড়ে সহসাই ভেঙে পড়তে পারে এসব ঘরবাড়ি। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, ভাসানচর, মুন্সিগঞ্জ। টানা 14 দিনের কঠোর লকডাউনে প্রতিদিনই বাড়ছে মানুষ আর যান চলাচল। নানান অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছে মানুষ, উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠান চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে মোবাইল কোর্ট। রিপোর্টে জানাচ্ছেন দীপু শেখদার। বৃহস্পতিবার লকডাউনের 7ম দিন। এদিনের নগরীতে বেড়েছে যানবাহন চলাচল। ঢাকার অন্যতম প্রবেশমুখ গাবতলী দিয়ে গত কয়েকদিনের মতোই পুলিশের চেকপোস্ট উপেক্ষা করে পায়ে হেঁটেই ঢুকছে মানুষ। নানান অজুহাতে প্রবেশ করছে যানবাহন। লকডাউন এখন চাকরি তো করতে হইব, কি আর না আসলে তো চাকরি থাকবে না, খাবো কি? জামজুম ঠেলে পুলিশে দৌড়ান খাই হেনে আহি আয় তাও চালাই, খাওয়া লাগবে না করে নামলে বাঁচবে কেমনে? আমি অ্যাডভোকেট, ঢাকা কোর্টে খুব জরুরি কাজ, এই জন্য যাইতে হইতেছে। মিরপুর থেকে আসলাম, 6 নম্বর থেকে আমি যাব বাগবাড়ি, চাচা অসুস্থ সেখানে যাচ্ছি। মুখে তো মাস্ক নাই আপনার? মাস্ক পাশে তো, ওই জন্য এখান থেকে এখানে পাশে। আমি তো আসছি আপনার 20 মাইল থেকে, প্রয়োজনে তাগিদেই বেরোতে হয়েছে। কারণ অফিস তো করতে হবে, গভর্নমেন্ট তো লকডাউন দিছে, বাট আমার তো অফিস তো মানবে না সেটা। আমার এই যে কাজ আছে, আমার যে বয়লার নষ্ট হয়েছে, তারপর জেনারেটরের সমস্যা, ওইটা ঠিক না করলে তো মানে
নিষিদ্ধ করছে, কে পেটে দেয় তো ভাই দিতে হবে ভাই। টহলের পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। বাইরে আসা লোকজনকে পড়তে হচ্ছে জেরার মুখে। ভ্যালিড কজ দিয়ে বের হওয়ার কোনো একটা ছোট একটা কাজে বের হয়েছে, তো তারা আর কি অনেক সময় মিথ্যার আশ্রয় নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এরকম কাউকে পাই, আমরা এখানে আমাদের এখানে ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ সদস্য আছে, তাদের মাধ্যমে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। পুলিশও রয়েছে তৎপর। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। তো আমরা 2 জন যাচ্ছিলাম বলে আমাদের এই মামলাটা দিচ্ছে। একটা মুরগি কেনার জন্য বের হয়ে গেছে, একটা দেখা যাচ্ছে ডাল কেনার জন্য বের হয়ে গেছে, বা সামান্য একটু ফ্রুটস কেনার জন্য বের হয়ে গেছে, কিন্তু আসলে এই ধরনের ট্রিকি কৌশলগুলো তারা নিচ্ছে। এদিকে লকডাউনের নির্দেশনা উপেক্ষা করে প্রতিষ্ঠান চালানোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মোবাইল কোর্ট। সকল অফিসগুলো, কমার্শিয়াল স্পেস যেগুলো আছে, তারা জরুরি সেবার আওতাভুক্ত কিনা, বা যদি আওতাভুক্ত হয় তাহলে তারা তাদের পারমিশন লেটার এবং তাদের ক্যাবিনেটের নির্দেশনা অনুযায়ী তারা যেটা চলছে সেই জিনিসটা আমরা চেক করছি প্রতিটা অফিসে যেয়ে। আমরা পাড়া মহল্লা ও বাজারগুলোতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আজ বিশ্ব বাঘ দিবস, সুন্দরবনে আবাস রক্ষায় নানা প্রকল্প। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। অসুস্থ পথের কুকুরকে চিকিৎসা দিয়ে আদর যত্নে সুস্থ করে তুলে জীব সেবার অরণ্য নজির গড়েছেন টিয়া চৌধুরী। নীরবে এই কাজটি করেছেন তিনি। প্রায় 300 অসুস্থ কুকুরকে সেবা ও আশ্রয় দিয়েছেন এই পশুপ্রেমী। নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করাই টিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা। মহৎ এই কাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র। মেয়র জানান, দ্রুতই 30,000 কুকুরকে নিরাপদ স্থানে নেওয়া হবে। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। দুর্ঘটনায় সামনের পা দুটি হারিয়েছে কুকুরটি। রাস্তা থেকে তুলে এনে চিকিৎসা ও সেবা দিয়ে কুকুরটিকে সুস্থ করে তোলেন টিয়া। তার ফ্ল্যাটটি এখন অসুস্থ ও অসহায় কুকুরের আশ্রয়স্থল। শুধু এই কুকুরটিই নয়, এমন 50টি অসুস্থ বেওয়ারিশ কুকুরকে প্রতিদিন চিকিৎসা ও সেবা দিচ্ছেন তিনি। পথে ঘাটে দুর্ঘটনায় পড়া বা অসুস্থ কিংবা মা হারানো কুকুরের বাচ্চাগুলো নিয়ে আশ্রয় তো বটেই, খাওয়া দাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করেন টিয়া। সপ্তাহে একদিন আসেন পশু ডাক্তার। জলাতঙ্কের টিকা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয় তাদের। 3-4 বছর আগে প্রথমে ভাবছি যে আচ্ছা, আমি যদি একটা কুকুরকে রাখতে পারি, যদি চিকিৎসা দিতে পারি, হ্যাঁ, তাহলে অসুবিধা কি? একটা কুকুর পড়ে আছে, কেউ তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছে না যে এটা প্রেগনেন্ট হয়ে বাচ্চাগুলি মরে। একটা দেখতেছে হাত নাই, পা নাই, চোখ বের হয়ে যাচ্ছে, ওইটা রেস্কিউ করে। কিন্তু আমাদের লং টার্ম চিন্তা করা উচিত। বছর 2 আগে 2 বোন মিলে শুরু করেছিলেন মহৎ এই কাজটি। শুরুর গল্পটা হলো, পথে একটি কুকুরের 2টি চোখ তুলে ফেলে বখাটেরা। কুকুরটির কষ্ট দেখে মামলা করতে গিয়েছিলেন তারা, যদিও পুলিশ মামলা নেয়নি। পরবর্তীতে হাইকোর্টে রিট করেন তারা। আমার 2 মেয়েই এদের রক্ষণাবেক্ষণ করে থাকে। যখন কোনো কুকুর আহত বা অসুস্থ হয়, সেই কুকুর এনে, যেহেতু আমার বাড়িতে অনেক জায়গা রয়েছে, চিকিৎসার ব্যবস্থা করে। অনেক ভেটেরিনারি সার্জন আছেন যারা অল্প পয়সায় বা অনেক সময় বিনা পয়সায় চিকিৎসা দিয়ে থাকে। টিয়ার মহৎ এই উদ্যোগের সাথে আছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। কুকুরদের নিরাপদ আশ্রয়ের পরিকল্পনাও আছে তার। বন্ধাত্মকরণটা কিন্তু করা এখনো হয়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মিরপুরে একটি জায়গায় তাদেরকে আমরা জায়গা দিব। ওই জায়গার মধ্যে যে যার কুকুরকে নিয়ে আসবে, কুকুরকে চিকিৎসা করানো হবে, কুকুরের বন্ধাত্মকরণ করা হবে। 2014 সালে একটি প্রাণীপ্রেমী সংগঠনের রিট আবেদনে কুকুর নিধনে নিষেধাজ্ঞাও রয়েছে আদালতের। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্ব বাঘ দিবস আজ। বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘ সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছরের 29 জুলাই বিশ্ব বাঘ দিবস পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য, বাঘ বাঁচাবে সুন্দরবন, সুন্দরবন বাঁচাবে লক্ষ প্রাণ। বাঘ সুরক্ষায় বাংলাদেশ সরকার যেভাবে কাজ করছে তাতে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। রাজকীয় তার ভঙ্গি, দুর্বার গতি আর ডোরাকাটা দাগের কারণেই অনন্য রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনই এর প্রধান আবাসস্থল। 1975 সালের জরিপে সুন্দরবনে বাঘ ছিল 350টি, আর 2018 সালে করা জরিপে সুন্দরবনে 114টি বাঘের কথা বলা হয়। 2015 সালে ক্যামেরা ট্র্যাপ পদ্ধতিতে পরিচালিত জরিপে বাঘের সংখ্যা বলা হয় 106।
বিশ্বজুড়ে ২৯ জুলাই দিনটি বাঘ দিবস হিসাবে পালন করা হয়। তবে বাঘের ঘনত্ব বেশি আছে এমন ১৩টি দেশে বিশেষ গুরুত্ব দিয়ে দিবসটি পালন করা হয়। ২০১০ সালে সেন্ট পিটার্সবার্গে প্রথম বাঘ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সহ ১৩টি দেশ নিজ নিজ দেশে বাঘের সংখ্যা ১২ বছরের মধ্যে দ্বিগুণ করার পরিকল্পনা গ্রহণ করে। এর মধ্যে নেপাল বাঘের সংখ্যা দ্বিগুণ করলেও বাংলাদেশ সেই লক্ষ্য থেকে কিছুটা পিছিয়ে। জাতিসংঘ বলছে সুন্দরবনে চোরা শিকারী ও বাঘের আবাস স্থল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হুমকির মুখে রয়েছে বাঘ। পাশাপাশি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় ২০৭০ সালে বাংলাদেশে বাঘের জন্য কোনো উপযুক্ত জায়গা থাকবে না। এছাড়া খাদ্য সংকটের কারণে নদী খাল পেরিয়ে বাঘ লোকালয়ে প্রবেশ করছে। তখন স্থানীয় মানুষ পিটিয়ে বাঘ হত্যা করছে। অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ ও বার্ধক্যজনিত কারণেও কিছু বাঘ মারা যাচ্ছে। তবে বর্তমান সরকার বাঘের সংখ্যা বাড়াতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। দস্যুমুক্ত সুন্দরবনে বাঘের প্রজনন, বংশবৃদ্ধি সহ অবাধ চলাচলের জন্য অর্ধেকের বেশি এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয়েছে। চোরা শিকারীদের তৎপরতা বন্ধে চালু করা হয়েছে স্মার্ট পেট্রোলিং। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ, ৩ সেনা নিহত। আর এর সাথে শেষ করছি দুপুর ২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা ও উপসর্গে ২১ জেলায় আরও ১৬৯ জনের মৃত্যু, বেড়েছে দৈনন্দিন সংক্রমণ। প্রতিদিন রাস্তায় বাড়ছে মানুষের সমাগম, নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিষ্ঠান পরিচালনা করায় জরিমানা। সপ্তাহে ৫০ ইউনিট অক্সিজেন সেবা দিতে পারবে বুয়েটের অক্সিজেট, চাপ কমবে আইসিইউ এর উপর। মুন্সিগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ৯/৬ তদন্তে শাস্তির সুপারিশ থাকলেও দিব্যি বহাল দায়রা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন eকুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/eকুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৬টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।